গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি জানি না আমি কতদিন পর ভিডিও দিচ্ছি, আমার নিজেরও মনে নেই। মাঝখানে মানে অনেক কিছু ঘটে গেল, ঘটছিল অ্যাকচুয়ালি লাইফে। প্রচুর অনেক প্রবলেমস আসছিল, সেগুলোকে সব সামলে খানিকটা ভেঙেও গিয়েছিলাম। তারপর আবার উঠে দাঁড়িয়ে আবার নিজেকে একটুখানি স্ট্রং করে আবার ফিরলাম ভিডিও নিয়ে নতুন। তাই জন্য আমি জানি না যে মাঝের গ্যাপটা ঠিক কত দিনের হয়েছে। ঋতুসংবাদ থেকে কতদিন আমি কোনো ভিডিও দিইনি। ওই মাঝে মাঝে টুকটাক হয়তো একটু শর্টস দিতাম, কিন্তু ভিডিও দেওয়ার মতো কোনো সিচুয়েশানই ছিল না, আর ভিডিও দেওয়ার মতো কোনো কন্টেন্টও ছিল না। কোথাও বেরোই না, মানে ভিডিও শ্যুট করার উদ্দেশ্যে বা বাড়িতে কোনো স্পেশাল রান্নাও সেভাবে বিশাল কিছু করিনি, তাই কন্টেন্টও কিছু ছিল না যেটা তোমাদের কাছে আমি নিয়ে আসবো। তো ফাইনালি অনেক ঝড়ঝাপটার পর মনে হলো যে সত্যনারায়ণ পুজোটা করা খুব দরকার। কারণ আমি এমনিতেই প্রতি বছর বাবু যখনই সামারে আসে আমি একবার করে সত্যনারায়ণ পুজো করি। তো সেটাই হয়তো ভেবেছিলাম আমি, যখন আমি এই ঠান্ডা মাথায় প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে চলছিল লাইফটা, তখন আমি ভেবেছিলাম সেপ্টেম্বর মাসে পুজোটা দেব, কারণ ও অক্টোবরের 1-2 তারিখ করে বেরিয়ে যাবে। তো আমি ভেবেছিলাম সেটাই, কিন্তু পরের দিকে সব কিছু এমন করে ওলট পালট হয়ে গেল। তখন দেখলাম যে না, সেপ্টেম্বরে তো দেওয়া যাবে না, আগে আগেই দিতে হবে। কারণ কি, বাপির শরীরটা খুবই খারাপ হয়েছিল মাঝখানে আর কি। তো বাপি ফাইনালি রবিবার দিন, মানে এই লাস্ট সানডে আর কি, বাড়ি ফিরে গেছে। তো এখন বারবার তো ওরকম ট্রাভেল করতে পারবে না এই মুহূর্তে। তো সেই কারণে ওটা ডক্টরের বারণও আছে, তো এত বেশি এক্সজর্শন নেওয়া চলবে না। তাই জন্য ভাবলাম কি, যে বাপি মা যদি একবার ফিরে যায়, তারপর আমি যদি বাড়িতে সেপ্টেম্বরে সত্যনারায়ণ পুজো করি, সেটা আমার একদমই মন থেকে ভালো লাগবে না। কারণ কি, মা বাপি ছাড়া আমার কখনো বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় না। সেই কারণে আমি খুব তাড়াহুড়ো করেই সত্যনারায়ণ পুজোর প্ল্যানটা করেছিলাম। সেই সময় খুবই স্ট্রেস যাচ্ছিল, এবং মানে গোদের ওপর বিস্ফোরা বলতে যা হয়, সেই সময় আমার মারাত্মক জ্বর হয়েছিল, ভাইরাল ফিভার। মানে পুজোর আগের দিন রাত্রেবেলা যখন সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি শুয়েছি রাত্রি 12টার সময়, তখন আমার আড়াই জ্বর। তার আগে অবধি আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ কি আমি জানি কাউকে কিছু বলা মানে ও মানুষগুলোকে সবাইকে আবার টেনশনে ফেলা। একেই মানে বাপির একটা তো মানে হার্টে স্টেন বসানো হয়েছিল, দুটো করোনারি আর্টারি পুরো 99% ব্লকেজ হঠাৎ করে একদম সাডেনলি ধরা পড়েছিল। তারপর স্টেন্ট বসানো হলো দুটো। তো সেটা নিয়ে তো একটা চলছিল, রেস্ট্রিকশানস প্রচুর হয়ে গেছিলো, অনেক কিছু চলছিল। ঠিক সত্যনারায়ণ পুজোর আগে 2-3 দিন আগে থেকে বাপির ওই স্পাইনাল কর্ডে একটা গ্যাপ আছে, তার মাঝে মাঝে ব্যথা যন্ত্রণা হয়। একদম সেই ব্যথা যন্ত্রণাটাও শুরু হলো পুজোর ঠিক 3 দিন আগে থেকে, আর বাপিরও ভাইরাল ফিভার। তো সব মিলিয়ে বাড়ির সিচুয়েশান খুব খারাপ ছিল। আর ভাইরাল ফিভারগুলো তো জানোই ভীষণ ছোঁয়াচে হয়। তো বাপির হওয়ার পর মনে হয় সামাও ওখান থেকে আমারও হলো। আর মানে জ্বর, মানে আর আমার হচ্ছে জেনারেলি জ্বর খুব একটা হয় না, বাট যখন হয় তখন সেটা প্রচণ্ড হাই ফিভার ওঠে। তো আমি পুজোর আগের দিন যখন সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে আমি যখন শুতে এলাম, তখন দেখছি আড়াই জ্বর। মানে তখন আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছে কখন আমি একটু ঘুমিয়ে পড়বো, আবার ভোর হয়ে যাবে, ভোর হলেই আবার উঠতে হবে, কারণ আবার ঠাকুরের অনেক কাজ থাকে, ভোগ বানানো, পুজোর জোগাড়। যদিও মা ছিল, মা পুরো সমান হাতে আমরা দুজনে মিলে করেছি। প্রতিবার কি হয়, বাপি ঠাকুরের কাজ করতে প্রচণ্ড ভালোবাসে আর সবটা জানেও। ওই দিন নাও, সত্যনারায়ণ পুজোর দিন বাপি বিছানা থেকে উঠতেই পারেনি, এত কোমরের ব্যথা। মানে সে কী অবস্থা, তোমরা একটু ভিডিওতে 1 সেকেন্ডের জন্য বাপির মুখটা তোমরা দেখবে, একটু পরে আছে। ওই একবারই উঠে এসেছিলো মানে শান্তির জল নেবে বলে, আর মাথায় একটু ফুলটা নেবে বলে। তো এই যে জেঠুরা পুজো করেন, মানে জেঠু আর এই দাদাটা, এই জেঠু হচ্ছে বাপিকে প্রচণ্ড ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। তাই জন্য বাপির নামেই ওই পুজোটা, যখন ওই ঠাকুরের মাথায় একটা দেওয়া হয়েছিল পদ্ম, সেইটা বাপির মাথায় ঠেকানোর জন্য বাপি একবার উঠে এসেছিলো। তোমরা দেখলেই মাত্র, মানে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে মানুষটা কতটা অসুস্থ, মানে উঠতে পারছে না, বসতে পারছে না, এতটা খারাপ অবস্থা। সেই কোমরের নিচে একটা পাটাতনের মতো একটা শক্ত জিনিস দিয়ে শুয়ে আছে, মানে এত কষ্ট, কোনো দিকে মুভ করতে পারছে না,
ভীষণ কষ্ট পাচ্ছিল ওই দিনটা। তো আমি না ঠাকুরের কাছে লিটারেলি আমি বলছিলাম যে ঠাকুর এত কষ্ট কেন দিচ্ছ, মানে অনেক দিন ধরেই তো চলছে না বাপির উপরে। খুবই কি বলবো, মানে ঘটনাগুলো কিভাবে কিভাবে পরপর হয়ে গেল নিজেও বুঝলাম না। মানে আমার ছেলে আসলো আর বাপি মা আসলো নর্মাল চেক আপে, যেটা হয় 6 মাস ছাড়া ছাড়া চেক আপ হয়, সেই নর্মাল চেক আপে আসলো। আর বাপি জেনারেলি সবসময় খুব স্ট্রং, বলে সবসময় আমি ঠিক আছি, সবসময় একটাই কথা, আমি ঠিক আছি। কারণ কোথাও গিয়ে আমার আর মায়ের মনে হচ্ছিলো কি না ঠিক নেই, চোখ মুখ একদম ঠিক লাগছে না, ঠিক নেই। তাই ডক্টর যখন বললো কেমন আছেন, বলছে হ্যাঁ আমি ভালো আছি। আমরা খুব প্রোটেস্ট করেছিলাম এই ব্যাপারটা যে না উনি ভালো নেই, আপনি আমাদের একদম দেখে মনে হচ্ছে না উনি ভালো আছেন, আপনি কি যা যা টেস্ট করানো লাগবে আপনি করান। ব্লাড টেস্টের রিপোর্ট সব কিছু নর্মাল ছিল, কোথাও কোনো প্রবলেম ছিল না ব্লাড টেস্টে। তো তখন ডক্টর আমাদের কথা শুনেই বললেন টিএমটি একটা করান। তো যথারীতি বাপি করাবে না, যে টিএমটি করাবো না, আমার তো কিছু হয়নি। আর আমরাও ছাড়িনি এবারে যে না তোমাকে করাতেই হবে। একদম নেক্সট ডেতেই অ্যাপেলোতে টিএমটি হয়ে গেছে, করে ওরা যথারীতি বাড়ি চলে গেছে। তারপর আমি টিএমটি রিপোর্ট নিয়ে যখন ডক্টরকে দেখাতে গেছি, ব্যাস ডক্টর সঙ্গে সঙ্গে বলছে যে ইমিডিয়েট নিয়ে আসুন, অ্যানজিওগ্রাম করতে হবে। মানে টিএমটি রিপোর্ট এতটা খারাপ এসছে যে একদম আপনাকে বলে রাখছি যে সিগনিফিক্যান্ট ব্লকেজ আসবে। আমি রেডি ছিলাম যে ব্লকেজ আসবে, আমি জানতাম। কিন্তু অ্যানজিওগ্রামের পর ডক্টর যখন ওটিতে আমাকে ডেকে বলেছে যে আপনার বাবার 2টো করোনারি আর্টারি 99% ব্লকেজ হয়ে গেছে। আমি জাস্ট ওটা নিতে পারিনি। হয়তো তোমরা বলবে যে স্টেন বসানো আজকালকার দিনে কী এমন ব্যাপার, হতে পারে, স্বাভাবিক। কিন্তু আমি আমার বাবাকে এত স্ট্রং দেখে এসেছি। আমার যে কোনো শরীর খারাপে আজ অবধি আমার যত রকমের অপারেশন হয়েছে, আমি যতবার হসপিটালাইজড হয়েছি, মানে হাজব্যান্ড যেহেতু মানে অফিসের মারাত্মক প্রেশার থাকে, প্রত্যেকবার বাপির সাথে আমি গেছি। বাপি সাইন করে আমাকে অ্যাডমিট করাতো, বাপি আবার সাইন করে আমাকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসতো। মানে বাপি হচ্ছে কি বলবো, একদম পিলার, এত স্ট্রং। সেই মানুষটার যখন বলে যে 99% ব্লকেজ এসছে, আমি ছাড়বো না পেশেন্টকে বাড়িতে, কারণ যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আপনার বাপির তার সাথে একটা অন্য প্রবলেমও ধরা পড়েছিল, সেগুলো বললো যে পরের দিন ভোর থেকে সমস্ত টেস্ট শুরু হবে, আপনাকে সন্ধ্যের মধ্যে আমরা জানিয়ে দেবো যে আমরা নেক্সট দিনই রাত্রেবেলা অ্যানজিওপ্লাস্টি করবো কি করতে পারবো না। তো সেটা পরের দিনটা সারা দিন মানে একটা রোলার কোস্টার রাইড হয়েছে যে হবে কি হবে না, না হলে কি হতে পারে, মানে ওটা কী রকম একটা টেনশনের মধ্যে গেছে। তো ফাইনালি রাত্রেবেলা 9টার সময় অ্যানজিওপ্লাস্টি হলো। তারপর তো 2 দিন থেকে তারপর বাড়ি নিয়ে আসলাম। তো একটা ঝড় বয়ে গেছে, যেটার জন্য প্রিপেয়ার ছিলাম না। কারণ কি আমার বাপিকে দেখলে সবাই বলতো বাবা মাস্টারমশাই আপনার 74 এজ, আপনাকে দেখলে বোঝা যায় না। সত্যি বোঝা যেত না, লোকের মনে হতো, কিন্তু আমাদের মনে হতো যে বাপি কোথাও গিয়ে ঠিক নেই, বাপি প্রচণ্ড ঘুমোচ্ছে, যেটা বাপির ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে যায় না। চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছিলো বাপি ঠিক নেই। যাই ঠাকুরেরই কৃপা, সব পরপর করে টেস্ট করে সামহাও আজকে রিকভারি স্টেজে আছে। ফাইনালি বাড়ি ছাড়া তো মানুষগুলো থাকতে পারে না। তো ফাইনালি বাড়ি এই সানডেতে ফিরে গেছে, আমি গিয়ে দিয়ে এসেছি। কিছু কারণ থাকা, এখানে লং টাইম থাকা, মানে 28 দিন ছিল, ওটাই ওদের জন্য না পুরো প্যাথেটিক ব্যাপার। নিজের অত বড় বাড়ি বাগান এসব সারাক্ষণ সিসিটিভি খুলে ওগুলো দেখতো আর বসে থাকতো যে বাড়িতে কোথায় কী হচ্ছে, বাগানে কি ফুল আছে না আছে, মানে এইসবই দেখতো কনস্ট্যান্ট। তাই জন্য আমি দিয়ে আসলাম। ডাক্তারও বললো যে হ্যাঁ বাড়ি যাওয়া চলবে, অসুবিধে নেই, তোমরা সবাই একটু প্রে করো যাতে বাপি পুরোপুরি সুস্থ হয়ে যায়। বাপির যে একটা মানে প্রচণ্ড বিজি লাইফ ছিল, সব সময় দৌড়ে বেড়াতো, ঘুরতে ভালোবাসতো, সেগুলো এখন সবই রেস্ট্রিক্টেড হয়ে গেছে আপাতত। যদি লাইফস্টাইল চেঞ্জ করে, ফুড হ্যাবিট পুরো চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ করে যদি আবার নর্মাল ফেজে সব কিছু চলে আসে, তাহলে লাইফটা আবার নর্মাল হবে, সেটা জানি না, ঠাকুরটা জানেন। তো তোমরাও সবাই একটু প্রে করো যাতে বাপি সুস্থ হয়ে যায়, কারণ কি বাপি মা ছাড়া আমার পুরো একদম ভুবন অন্ধকার। তো যাই হোক, অনেক দিন পর হয়তো অনেক কিছু তোমাদের সাথে বক করে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম, কিন্তু এই সত্যনারায়ণের কাজ পুজোটা দিয়ে সেদিন যেন আমি শুধু ওইটাই ডাকছিলাম যে আবার সেই আগের বাপিকে চাই, যে সমস্ত ঠাকুরের পুজোর জোগাড় থেকে শুরু করে সব কিছুতে একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো, সেই বাপিটাকেই চাই, আর কিছু চাই না। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, জানি না কেমন লাগলো, অবশ্যই তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তোমাদের ভালো লাগলে তো সত্যি খুব ভালো লাগে, কিন্তু আনতে পারি না ভিডিও, এটাই হচ্ছে দুঃখের বিষয়, অনেক দিন আসেনি।
তো যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর কখনো কোনো শরীর কিছু প্রবলেম বুঝলে অবশ্যই অবহেলা করো না। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।